আজ ২৭শে অক্টোবর ২০১২। আমাদের সফরের দ্বিতীয় দিন। এখন সময় ৩:২০ আমরা লাটাগুড়ি ছেড়ে ডুয়ার্সের আরও এক খ্যাতিসম্পন্ন জায়গা মূর্তির দিকে চলেছি। দেখে নিই সামনের পথটা। NH 31D ধরে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলের মধ্য দিয়ে পথ উত্তরে এবং উত্তর পূর্বে এগোবে। জঙ্গল শেষে আসবে তিলাবাড়ি। এখানে চা বাগান আছে। পরপর চা বাগান পাশে রেখে আমরা পৌঁছাবো বাতাবাড়ি। বাতাবাড়ি থেকে জাতীয় সড়ক ছেড়ে আমরা স্থানীয় রাস্তায় চলব। ধূপঝোরার পরে আসবে মূর্তি। 14 কিলোমিটার রাস্তা, সময় লাগবে এই 20 মিনিটের মতো। গরুমারার বিখ্যাত জঙ্গলের মধ্য দিয়ে ধীরে চলেছি। শীতের পদধ্বনি বাজছে এই অঞ্চলে। বর্ষা শেষে সতেজ জঙ্গল, তার শোভাই অন্যরকম। ফাঁকা রাস্তায় আনন্দপূর্ণ মনে তিলাবাড়ির দিকে এগোচ্ছি আমরা। নির্জন এই রাস্তায় এক টুকরো শঙ্কার মেঘ মনে উকি দিচ্ছে। সামনে হঠাৎ কোনো বন্যপ্রাণী, বিশেষত হাতি না এসে পড়ে, এ ব্যাপারে সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এই রাস্তায় এরকম ঘটনা বিরল নয়। ঘন জঙ্গলের মধ্য দিয়ে বাইক চালিয়ে যাওয়াটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার। অনুভূতিটা ভরপুর উপভোগ করছি আমরা। পৌঁছে গেলাম তিলাবাড়ি। চা বাগানের পাশ দিয়ে চলেছি আমরা। বাতাবাড়িতে জাতীয় সড়ক ছেড়ে আমরা ধূপঝোরার রাস্তায় ঢুকে পড়েছি। চোখ জুড়ানো দৃশ্যপটের সামনে এসে দাঁড়িয়ে পড়তে হলো। দূরে ভুটানের পাহাড়ের ইশারা, কিছু বসতি, সামনে ধানের ক্ষেত। রঙের বাহারটা দেখার মতো। পূর্বে মূর্তি নদী আর পশ্চিমে নেওড়া নদীর মাঝে এই অঞ্চলটা। এই অঞ্চলে জনবসতি কম। সামনের গ্রামটা কিন্তু বেশ সমৃদ্ধ। 3টে মোবাইল ফোনের টাওয়ার দেখছি। মানুষের প্রচুর পরিশ্রমের ফল এই সোনা রঙের ধান। কিন্তু এখানে হাতির উপদ্রব আছে। খাদ্যের লোভে তারা প্রায় এই ধান খেতে হানা দেয়। যত না খায় তার চেয়ে অনেক বেশি ফসল পায়ে পিষে নষ্ট করে। অল্প কিছু সময়ের মধ্যেই ধান ক্ষেত তছনছ হয়ে যায়। দরিদ্র মানুষগুলোর মাথায় হাত পড়ে। জঙ্গলে খাবারের অভাবকে কেবলমাত্র এর জন্য দায়ী করা যায় না। হাতির স্বভাবটাই এমন। তাদের কাছে এই ধান হলো লোভনীয় খাদ্য। এবারে মূর্তি রিসর্ট নামে কোনো রিসর্ট ওখানে আছে কি না সেটা এরা বলতে পারবে না। আমরা চলেছি মূর্তি ভিলেজের দিকে। আমরা এখানে থাকার জায়গা খুঁজতে শুরু করেছি। কিছু রিসর্ট আছে এই অঞ্চলে, তবে এখনো সাফল্য পাইনি। ডান দিকে দেখা যাচ্ছে মূর্তি নদী। চলে আসলাম মূর্তি নদীর কাছে। নদীর এপারে বসতি থাকলেও ওপারে গরুমারা বনাঞ্চল। ধান ক্ষেতের মধ্য দিয়ে আঁকা বাঁকা পথে চলেছি। চমৎকার দৃশ্য।
এটাই মূর্তি গ্রাম, ছোট্ট বসতি। হাতির গতিবিধির দিকে নজর রাখার জন্য এই টঙের উপর ছোট্ট ঘর। গ্রামের দিকে কোনো থাকার জায়গা না পেয়ে মূর্তি নদীর দিকে চলেছি আমরা। নদীর কাছে রিসর্ট আছে। আমাদের অতি পরিচিত পূর্ণেন্দু মুখার্জির সাথে কথা বলে জেনেছি তার এক পরিচিত এখানে একটি রিসর্টের ম্যানেজার। মূর্তির চড়ায় আমরা রিসর্টে পৌঁছে জানলাম সেখানে ঘর সব ভর্তি। কাছের অন্য জায়গায় খোঁজ করতে লোক পাঠিয়েছেন। এই পাহাড়গুলো ভুটানে পাহাড়। আমরা চলে এসেছি মূর্তি নদীর ধারে। শান্ত নির্জন পরিবেশ। নদীতে এখন তেমন জল নেই। দূরে দেখা যায় ভুটানের পাহাড়। ওই দিক থেকে এসেছে এই নদী। পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু এই শান্ত নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। দুকুল ছাপিয়ে তাতে জল বইতে থাকে। বেশ চওড়া নদীবক্ষে এই ব্যাপারটার সাক্ষ্য পাওয়া যায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কিছুটা দক্ষিণে মূর্তি নদীর উপর ব্রিজ। তার পিছনে একটা বড় সরকারি লজ আছে। তাছাড়াও আরো কিছু লজ বা রিসর্ট এখানে আছে। নদীর ধারে এই শান্ত নির্জন জায়গাটা আমাদের খুব ভালো লাগছে, কিন্তু থাকার জায়গাটার এখনো ব্যবস্থা হয়নি বলে একটু উদ্বেগ বোধ করছি। কোনো প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হলেও কম জলের জন্য সেটাকে নদী ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। এখন বিকেল 4টে বেজে গেছে। সূর্য পশ্চিম আকাশে অনেকটা ঢলে পড়েছে। এখান থেকে রিসর্টের অফিসে ফিরে আমরা জানতে পারলাম এই তল্লাটে কোনো ঘর খালি নেই, অর্থাৎ এখানে আমাদের থাকা হবে না। অগত্যা আমরা চালসার মোড় হয়ে মালবাজারের দিকে এগোলাম। সেখানেও পছন্দসই কোনো ঘর পেলাম না। অগত্যা পূর্ণেন্দুদার সাথে কথা বললাম। তিনি এখন লাভায় তার পরিচিতের একটা হোমস্টের তত্ত্বাবধান করছেন, সেখানেই আছেন। তিনি বললেন সেখানে আমাদের থাকার কোনো অসুবিধা হবে না। ঘড়িতে তখন 5টা বেজে গেছে। আলো খুব কমে এসেছে। পরিস্থিতির কারণে আমরা অত্যন্ত চাপে পড়ে গেছি, তাই ছবি তোলার কথা মনেই আসেনি, বা পরে আর ছবি তোলার মতো আলোও ছিল না। গরুবাথান হয়ে লাভা যাওয়ার একটা রাস্তা আছে। সেই পথে লাভার দূরত্ব এখান থেকে 55 কিলোমিটার, আর লাভার উচ্চতা 7200 ফুট, দার্জিলিংয়ের চেয়ে 500 ফুট বেশি। উপায়ন্তর না দেখে একদম হঠকারী একটা সিদ্ধান্ত নিলাম লাভা চলে যাওয়ার। গরুবাথানে পৌঁছাতে অন্ধকার নেমে এলো। তখন পুরো পাহাড়ি পথ শুরু হয়ে গিয়েছে। লাভা পর্যন্ত পথে এই গরুবাথানের পর কোনো জনবসতি নেই। হিমালয়ের পথে আমার এই প্রথম বাইক চালানোর অভিজ্ঞতা হচ্ছে। পুরো অন্ধকার। দেবাংশুর নতুন বাইকের হেডলাইট অ্যাডজাস্টেড না থাকায় আকাশের দিকে আলো ছড়াচ্ছে, পথে পড়ছে না। কিছু পরে চাঁদ ওঠায় তার ক্ষীণ আলোই ভরসা ছিল। জঙ্গলের জায়গাগুলোতে চাঁদের আলোও ছিল না, একদম অন্ধকার। একেবারে ভাঙাচোরা রাস্তা, পথে নুড়ি বালি ভর্তি, প্রচুর আঁকবাঁক এবং চড়াই উতরাই। তারই মধ্য দিয়ে চলতে গিয়ে কয়েকবার চাকা পিছলে পড়েও গেছি, তবে খুব ধীর গতি থাকায় কোনো আঘাত পাইনি। পুরো রাস্তায় 2টি মাত্র গাড়ির সঙ্গে দেখা হয়েছিল।
কিছুটা উপরে উঠতে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছিল। সঙ্গে পোশাক থাকলেও তা রয়েছে প্যাকিংয়ের মধ্যে, যেটা তখন আর খোলা সম্ভবই নয়। এই সব প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে আমরা রাত 8টা নাগাদ লাভা পৌঁছে গেলাম। সেখানে মুখার্জিদার উষ্ণ আলিঙ্গন আমাদের জন্য অপেক্ষা করছিল।